নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি পায়েল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। এনআরএসের নার্সের রহস্যজনক মৃত্যু, শৌচালয় থেকে উদ্ধার দেহ, রাতে ডিউটি ছিল, স্ত্রীরোগ বিভাগে ইঞ্জেকশন নিয়ে প্রশ্ন। কাটমানি নিন, নিয়ম মেনে কাজ করুন, ডোমকলের পঞ্চায়েত প্রধানকে পরামর্শ, বিডিওর অডিও ঘিরে শোরগোল। অন্নপূর্ণা যোজনা মাসিক ৩,০০০ টাকা কারা পাবেন আর কারা বাদ পড়বেন, নবান্নের বৈঠকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। ভারতে কোনো মন্দিরে ঘণ্টা বাজবে না, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর। কলকাতা থেকে তথ্য পাচার হতো নেপাল বাংলাদেশে, ধৃত রানার নোটবুক ঘেঁটে উদ্ধার আরও ৬ পাক সঙ্গীর নাম। একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি, নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত। বেলেঘাটায় কুণাল ঘোষের অফিস বাড়িতে হামলা, ছেঁড়া হলো মমতার ব্যানার, বালিশ গদ্দারদের বিরুদ্ধে অভিযোগ। নৈহাটির ধৃত প্রাক্তন বিধায়ক সনদকে ঘিরে চোর স্লোগান, ঘটনার পুনর্নির্মাণে পুলিশ তাকে এলাকায় আনতেই জনরোষ। একই পরিবারে দুই মহিলা কি পাবেন ৩,০০০ টাকা, অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল। দমদমে গৃহবধূর রহস্য মৃত্যু, শরীরে একাধিক ক্ষতচিহ্ন, বাড়ি থেকে উদ্ধার কম্বলে মোড়ানো রক্তাক্ত দেহ। চাকরি পিছু ৬ লক্ষ, পুরসভার ২৮৪ জনের অবৈধ নিয়োগ থেকে সুজিতের অ্যাকাউন্টেই ৯ কোটি, আদালতের দাবি ইডির। বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারে মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। স্পিকার পদক্ষেপ না করলে সুপ্রিম কোর্টে যাবে দল, দলত্যাগী সাংসদ ইস্যুতে দিল্লিতে সরব অভিষেক। সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পাল্টা চাপ শাহের। যন্তর মন্তরই শেষ নয়, দ্রুত সিজন 2 দেখবে দেশ, জানালেন দীপকে। আরো বড় আন্দোলনের সলতে পাকাচ্ছে সিজেপি। বেপাত্তা পাথর সম্রাট টুলুর শিউরির বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিশ, রেড কর্নার জারি হয়েছে বুধবারই। আইনি ধাক্কা, তৃণমূল আমলে সমস্ত নতুন ওবিসি শংসাপত্র বাতিল করল হাইকোর্ট, বড় নির্দেশ বিচারপতি মান্থার বেঞ্চের। আবাস প্লাসের সমীক্ষা ১৫ই আগস্ট শেষ, যোগ্যদের দ্রুত তথ্য পাঠানোর আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রীর কড়া হুঙ্কারের পরই সুর নরম অনন্ত মহারাজের, কারণ আমি বদনাম করিনি, দাবি বিজেপি সাংসদের। হুজুগ বলেছিল তৃণমূল, অভয়াকাণ্ডের ২ বছর পর ফের ১৪ই আগস্ট রাত দখলের ডাক অগ্নিমিত্রার। বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা, হুমকি চিঠিতে লেখা, সাবধান হয়ে যান নইলে নানুরে চাঞ্চল্য। বাংলাদেশে চরম বিদ্যুৎ সংকট, রাত ৮টায় দোকান বাজার শপিং মল বন্ধের নির্দেশ, মাথায় হাত ব্যবসায়ীদের। স্বামীর সদ্য কেনা গাড়ি নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে কেষ্টপুরে পুকুরে পড়লেন বধূ, প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় উদ্ধার নিথর দেহ। বিধানসভায় পাশ ২ পুরসভার সংশোধনী বিল, প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইমরান খান প্রয়াত, বিস্ফোরক দাবি পাক সাংবাদিকের, ৭ মাস কাপ্তানে দেখা পাননি পুত্ররাও। রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি, বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা পাথর সম্রাটের। মমতার দেওয়া বাংলা নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কি হওয়া উচিত সংসদে বললেন শ্রমিক। ২ দশকের অপেক্ষার অবসান, মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩,৬০০ কোটির শিল্পের সূচনা। ফের সক্রিয় বর্ষা, সাগরে গভীর নিম্নচাপ, ১৩ থেকে ১৫ই আগস্ট দক্ষিণে অতি ভারী বৃষ্টির সতর্কতা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। এনআরএস এর রহস্য মৃত্যু, কর্মরত নার্সের হাসপাতালে শৌচালয় থেকে উদ্ধার দেহ। নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে রহস্যজনক মৃত্যু, কর্মরত নার্সের হাসপাতালে স্ত্রী রোগ বিভাগে শৌচালয় থেকে উদ্ধার যুবতীর দেহ। কি করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে এনআরএস হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের HDU-তে ডিউটি করছিলেন ওই নার্স। তারপর একটা সময় পর তাকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে দাবি। পরে বিভাগের শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধার করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত নার্স দমদমের বাসিন্দা, বয়স 30 বছর। বুধবার রাতে এন্টালি আউটপোস্টের থেকে থানায় খবর যায়। হোমিসাইড পুলিশ ও এন্টালি থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে সেই সময় যুবতী বেডে শোয়ানো ছিল। তদন্তে উঠে আসে নার্স বুধবার রাত 8টার সময় ডিউটিতে জয়েন করেন। তারপর 8:20 নাগাদ তিনি শৌচালয়ে যান। প্রায় 7 মিনিট হয়ে গেলেও তিনি ফিরে আসেননি। সন্দেহ হওয়ায় তার সহকর্মীরা তাকে খুঁজতে যান। শৌচালয়ের দরজার ভিতর থেকে বন্ধ ছিল। বারবার ডাকার পরেও কোনো সাড়া পাওয়া যায়নি। কোনো উপায় না দেখে 20 বছর বয়সী মোহাম্মদ শামসের আলম এবং 20 বছর বয়সী শ্রেয়া গাইন নামে একজন হাসপাতালের কর্মী দরজাটি ভেঙে ফেলেন। ভিতরে তারা ওই নার্সকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে নার্সকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালের বেডে। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করেন। তিনি যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরেও কোনো আঘাতের চিহ্ন বা সুইসাইড নোট পাওয়া যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। একই পরিবারের 2 জন মহিলা কি পাবেন 3,000 টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। আগামী 17 আগস্ট থেকে তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। একই সঙ্গে কারা এই কিস্তির টাকা পাবেন, কারা বাদ পড়বেন এবং কোন ক্ষেত্রে নিয়ম ছাড় মিলবে তা স্পষ্ট করা হয়েছে। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী যাদের মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি তারা এই সুবিধার আওতায় থাকবেন না। 60 বছরের মধ্যে বয়সী যোগ্য মহিলারা প্রকল্পের টাকা পাওয়ার সুযোগ পাবেন। প্রতি মাসেই যাচাই সম্পূর্ণ হওয়া উপভোক্তাদের তৃতীয় সপ্তাহে টাকা পাঠানো হবে। 17 আগস্ট থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। পুরো টাকা পৌঁছতে আরো 2-3 দিন সময় লাগতে পারে। কিছু ক্ষেত্রে নিয়ম বিশেষে ছাড় দেওয়া হয়েছে। প্রতিবন্ধী উপভোক্তা এবং PM কিষাণ নিধির সুবিধাভোগীরা অন্য শর্ত পূরণ করলে অন্নপূর্ণা যোজনার টাকাও পেতে পারেন। গ্রামের ক্ষেত্রে 3 ঘর বিশিষ্ট বাড়ি, তাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে আরো বহু মহিলা তালিকায় আসতে পারেন। জমির ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। জেলার পুরসভা এলাকা ও 7টি কর্পোরেশনের ক্ষেত্রে 50 ডেসিমাল জমির শর্তে ছাড় দেওয়া হয়েছে। কলকাতায় যাদের অর্ধ একর জমি রয়েছে তারা নির্দিষ্ট শর্তে সুবিধা থেকে বাদ পড়তে পারেন। সরকারের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে আগস্ট মাসে প্রায় 99% যোগ্য উপভোক্তার কাছে টাকা পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই পরিবারের একাধিক মহিলা টাকা পাওয়া নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছে সরকার। গাইডলাইন মেনে একই পরিবারের একাধিক সদস্য অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পারেন। অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা বেশি হলেও যোগ্যতার শর্ত পূরণ করলে একাধিক মহিলা মাসে 3,000 টাকা করে পেতে পারেন। সরকারি হিসেব অনুযায়ী 8 মাসে অন্নপূর্ণা যোজনার প্রায় 48 থেকে 50,000 কোটি টাকা খরচ হতে পারে। আগে তালিকায় থাকা ভুল ত্রুটি সংশোধন করে নতুন নিয়মে আরও যোগ্য মহিলাকে প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নিয়েছে রাজ্য। একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি, নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারি জমি থেকে মাটি কেটে বেআইনিভাবে বিক্রি আর এই অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 30 জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশি তদন্তের নির্দেশ আদালতের। অভিযোগ, নদিয়া মুর্শিদাবাদ সহ বিস্তীর্ণ এলাকায় এই কাজ হয়েছে আর এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় ভূমিকা রয়েছে বলে দাবি। শুধু তাই নয়, 30 জনের মধ্যে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ সহ একাধিক তৃণমূল নেতার। তবে এই বিষয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন আলিফা। তার দাবি, ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই, শুধুমাত্র প্রতিহিংসা করে এহেন অভিযোগ করা হচ্ছে। কালীগঞ্জের বাসিন্দা বাপন ঘোষ গত 15 জুলাই কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে একটি মামলা দায়ের করেন। তার অভিযোগ, 2016 সাল থেকে নদিয়ার কালীগঞ্জ ব্লক সহ নদিয়া মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার বিস্তীর্ণ সরকারি ও ওয়েস্টেড জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে নিয়ে গিয়ে বিক্রি করা হয়েছে। অভিযোগকারী তার অভিযোগে প্রায় 33,000 বিঘা জমির কথা উল্লেখ করেছেন। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তোলা হয়েছে বলে অভিযোগ বাপন বাবুর। এখানে শেষ নয়, সরকারি জমির পাশাপাশি এই সমস্ত এলাকায় থাকা গাছও কেটে ফেলার অভিযোগ রয়েছে। এর ফলে পরিবেশের ক্ষতি ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে বলে মামলাকারীর অভিযোগ। এ বিষয়ে পুলিশ, বন দপ্তর সহ একাধিক জায়গাতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি বাপন ঘোষের। উল্টে তাকে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। যদিও রাজ্যে পালাবদলের পর ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 30 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানির পর বুধবার আদালতের বিচারক তরুণ কুমার মণ্ডল পুলিশকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার নির্দেশ দেন। মামলাকারীর পক্ষের আইনজীবী শীর্ষেন্দু দাস বক্তব্য, আদালতে অভিযোগগুলি তুলে ধরা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারী বাপন ঘোষ ও আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি ও পরিবেশ রক্ষার দাবিতে তারা অভিযোগ জানিয়ে আসছিলেন।
জঙ্গিদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গিরানা, নোটবুক হাতড়ে খোঁজ মিলল 6 পাক চরের। সঙ্গীদের নাম আড়াল করতে ভেঙে ফেলেছি মোবাইল, গোয়েন্দাদের জেরার মুখে এমনই দাবি ধৃত আইএসআই এজেন্ট রানা রৌফ খালিদের। কিন্তু মোবাইল ভেঙে ফেলেও লাভ হলো না। রানার নোটবুক ঘেঁটেই গোয়েন্দাদের তদন্তে উঠে এলো আরও অন্তত 6 জন আইএসআই এজেন্টের নাম। তাদের মধ্যে 5 জন নেপাল ও 1 জন বাংলাদেশের বাসিন্দা। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে হাবড়া থেকে গ্রেপ্তার হয়েছে পাকচর, তপসিয়া থেকে ধরা পড়েছে তার সঙ্গীও। পাকচর রানার সঙ্গে বিদেশে তার সঙ্গীদের প্রতিনিয়ত যোগাযোগ ছিল। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সেনা ছাউনি, সীমান্ত, বিএসএফ ছাউনি ও রেল স্টেশন, রেলপথের ছবি, ভিডিও, ম্যাপ নিজের মোবাইলে কয়েকটি অ্যাপ থেকে নেপালের 5 জন পাকচরকে পাঠানো হতো। তাকে এই কাজে সাহায্য করত তপসিয়ার মোহাম্মদ ইজাজ। এছাড়াও কলকাতার আরো 2 জন যারা পূর্ব কলকাতার বাসিন্দা, তারাও নানাকে এই চরবৃত্তিতে সাহায্য করত বলে অভিযোগ। নেপালে ওই 5 জনের সঙ্গে যোগাযোগের তথ্য ও প্রমাণ নষ্ট করতেই নেপালেই নিজের মোবাইল ভেঙে ফেলে ধৃত পাকচর রানা রৌফ খালিদ ওরফে শানি ওরফে ওয়াহাব আলম। এই 5 জন হচ্ছে কাসিফ, হানিফ চৌধুরী, সোহায়েল, জেডি ও হারুন সফদার। তাছাড়াও বাংলাদেশের আইএসআই এজেন্ট পাভেল এই 6 জনের নাম রানা লিখে রাখে নোটবুকে। সে মোবাইল ভেঙে ফেললেও 2টি সিম কার্ড নষ্ট করেনি। সেই সিম কার্ড 2টি এসটিএফ উদ্ধার করেছে। জেরার মুখে এসটিএফ গোয়েন্দাদের কাছে ধৃত আইএসআই এজেন্ট রানা স্বীকার করে যে কাঠমান্ডুতে এজেন্টদের সঙ্গে বৈঠক করে বনগা দিয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল তার। রানার জন্য বাংলাদেশের পাকচর এজেন্ট পাভেল অপেক্ষা করেছিল যশোরে। বাংলাদেশে গিয়ে পরবর্তী ছক কষার জন্য বৈঠক করার কথা ছিল তার। যশোরে পৌঁছানোর পরই পাভেল তার হাতে একটি নতুন মোবাইল তুলে দিত। সেই মোবাইলে 2টি সিম ভরে ফের নেপাল ও পাকিস্তানে যোগাযোগ করার ছক কষে রানা। বাংলাদেশ ও নেপালে এই 6 জনের ব্যাপারে বিদেশ মন্ত্রকের মাধ্যমে বাংলাদেশ ও নেপাল সরকারকে জানানো হচ্ছে বলে খবর। গোয়েন্দারা জানিয়েছেন চরবৃত্তির পর কিছু তথ্য পাচার করে টাকা জোগাড় করে সে, যদিও তার কাছ থেকে মাত্র 350 টাকা উদ্ধার হয়েছে। হাবড়ার চোংদা বাজারের কাছে ধরা পড়ার পর রানা নিজের আধার কার্ড ও ভোটার কার্ড গোয়েন্দাদের দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে সে আসলে তপসিয়ার বাসিন্দা ওয়াহাব আলম। লম্বা মুখে অল্প দাড়ি থাকা ওই যুবককে যখন এসআইআরে তার নাম বাদ পড়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয় তখন সে ঘাবড়ে যায়। টানা জেরার মুখে সে স্বীকার করে যে সে আসলে পাকিস্তানি। তার কাছে থেকে সিম কার্ড উদ্ধার হওয়ার পর মোবাইল খোঁজার সময় তা ভেঙে ফেলে সে। বিষয়টি স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে টুলু, দ্রুত শুনানির আর্জি। পাথর সম্রাট এনার্জি দুপুরেই শুনবেন বিচারপতি চন্দ। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যে কোনো মুহূর্তে গ্রেপ্তারও হতে পারেন। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন তিনি। দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। টুলুর আর্জির প্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর 2টোয় মামলার শুনানি হবে। টুলুর হয়ে হাইকোর্টে মামলা করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতিকে চ্যালেঞ্জ করেও হাইকোর্টে আবেদন জানিয়েছেন টুলু। সিউড়ির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত শুক্রবারের মধ্যে টুলুকে হাজিরা দিতে বলছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে তাকে ঘোষিত অপরাধী হিসেবে গণ্য করা হতে পারে। তবে পাথর সম্রাট টুলু এখনো বেপাত্তা। তিনি কোথায় রয়েছেন তার কোনো হদিশ এখনো পাননি তদন্তকারীরা। এই অবস্থায় বৃহস্পতিবার সকালে বীরভূমের সিউড়িতে সুভাষপল্লী এলাকায় টুলুর বাড়িতে নোটিশ ছাঁটিয়ে দেয় প্রশাসন। শুক্রবার সকালে 10:30টার মধ্যে তাকে সিউড়ি আদালতে হাজির দেওয়ার কথা বলা হয়েছে এই নোটিশে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইন্টারপোলের রেড কর্নার নোটিশও জারি হয়েছে টুলুর বিরুদ্ধে। সম্প্রতি বীরভূমের মোহাম্মদ বাজার থানার দেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ 28.5 কোটি টাকা উদ্ধার করে পুলিশ। 15 কেজি সোনা উদ্ধার করা হয়। তারপর থেকেই তদন্তকারীদের নজরে টুলু। কোথায় কোথায় তার সম্পত্তির আছে তার খোঁজে দিকে দিকে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তার বিভিন্ন ঠিকানায় হানা দেওয়া হচ্ছে। টুলুর আত্মীয় এবং ঘনিষ্ঠদের বাড়িতেও যাচ্ছেন তদন্তকারীরা। এর আগে নিরাপত্তা ও রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। এবার গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে ফের উচ্চ আদালতে গেলেন তিনি। বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদা মালা, হুমকি চিঠিতে লেখা সাবধান হয়ে যা নইলে। রাজ্যে পালা বদলের পরেও বিজেপি নেতাদের বাড়িতে সাদা থান রেখে যাওয়ার ঘটনা বন্ধ হচ্ছে না। বীরভূমের নানুরে থুপসারা অঞ্চলের কুর গ্রামে বিজেপি নেতা গোরাচাঁদ মণ্ডলের বাড়ির পাঁচিলে বুধবার সকালে একটি সাদা থান, গাঁদার মালা ও হুমকি চিঠি পাওয়া যায়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চিঠিতে লেখা ছিল, তোর একমাত্র ছেলেটাকে হারানোর ভয় রয়েছে, সাবধান হয়ে যা। গোরাচাঁদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে একই গ্রামের বাসিন্দা বিজেপির নানুর 3 নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনেও সাদা থান, কাপড় সহ অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী রাখা হয়েছিল।
এবার একইভাবে তার কাকা গোনাচাঁদ মণ্ডলের বাড়ির সামনে ওই সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। গোনাচাঁদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সম্পাদক। এদিন সকালে বাড়ির বাইরে বেরিয়ে পাঁচিলের ওপর সাদা থান, ফুলের মালা ও একটি চিঠি দেখতে পান গোনাচাঁদ। খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। বিজেপির দাবি কেউ বা কারা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য এমন কাজ করছে। হুমকি চিঠিতে বলা হয়েছে, তুই খুব মিছিল করছিস, তোর সঙ্গী সাথীদের মধ্যে একজনের বাবা গেছে আর একজন নেতা সাজছে, তোর একমাত্র ছেলেটাকে হারানোর ভয় রয়েছে, সাবধান হয়ে যা, কথাগুলো হালকাভাবে নিস না, মনে রাখিস একবার হুমকি দিলেই তোর সঙ্গী সাথীরা কথা বলা বন্ধ করে দেবে। নেতার সঙ্গে আমাদের লোক ঢুকে আছে, এটা তোকে জানিয়ে দিলাম, তুই যা পারিস করে নিস, আমরা যা পারবো করে নেব। প্রসঙ্গত চলতি বছরের 18 ফেব্রুয়ারি ওই গ্রামের বিজেপি নেতা তথা বিজেপি নানুর 3 গ্রাম মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে কেউ বা কারা একইভাবে সাদা থান ও ফুল মিষ্টি রেখে গিয়েছিল। সেবারও অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার তার কাকার বাড়িতে পড়ল সাদা থান। রাজ্যে পালা বদলের পর নানুরের ওই একই গ্রামে আর এক বিজেপি নেতার বাড়িতে থান পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। নৈহাটিতে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদকে ঘিরে চোর স্লোগান। ঘটনার পুনর্নির্মাণে পুলিশ তাকে এলাকায় আনতেই জনরোষ। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে এলাকায় আনতেই জনরোষ উঠল চোর চোর স্লোগান। বৃহস্পতিবার সকালে প্রাক্তন বিধায়ককে নৈহাটির 6 নম্বর বিজয়নগর এলাকায় নিয়ে আসে পুলিশ। তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দ্রুত তাকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। গত 8ই আগস্ট দত্তপুকুর থেকে গ্রেপ্তার হন সনদ। আদালতের নির্দেশে বর্তমানে তিনি 6 দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ হেফাজতের মধ্যেই বৃহস্পতিবার সকালে তাকে নিজের এলাকায় নিয়ে এসে মামলার তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে জানা গিয়েছে। পুলিশ যখন তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে আসে সেই সময় প্রাক্তন বিধায়ককে জনরোষের মুখে পড়তে হয়। সনদদের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে এলাকায় আনার খবর ছড়িয়ে পড়তেই 6 নম্বর বিজয়নগরে ভিড় জমতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাকে দেখে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। পুলিশের গাড়ির দিকেও এগিয়ে যায় উত্তেজিত জনতার একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয় পুলিশ। নিরাপত্তার কারণে দ্রুত সনদদেরকে এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। সনদে নৈহাটির সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। পার্থ ভৌমিক প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি নাট্যকার, তার জীবনটাই নাটকে ভরা। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজি, হুমকি দেওয়ার মতো অভিযোগ ছিল সনদের বিরুদ্ধে। সেই কারণেই তাকে নিজের এলাকায় নিয়ে আসতেই সাধারণ মানুষ ক্ষোভে আছড়ে পড়ে। বৃহস্পতিবার সনদের বিরুদ্ধে জনরোষ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অর্জুন সিং বলেন, যা অত্যাচার করেছে সনদ দে, ওর সঙ্গে যা হয়েছে তা কম হয়েছে। মেয়েদের উপর অত্যাচার, আমাদের মহিলা মোর্চার কর্মীদের বাড়িতে বোমা মারার মতো কাজ করেছে সনদ। ভারতের কোনো মন্দিরে ঘণ্টা বাজবে না, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর। আবারও ভারত সরকারের জঙ্গি যোগের হাতে গরম প্রমাণ মিলল। আবারও পাক সরকারের জঙ্গি যোগের হাতে গরম প্রমাণ মিলল। লস্করই তো এবার শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদকে। মঞ্চ থেকেই ভারতকে হুমকি দিলেন তিনি। বললেন, ভারতে আর কোনো পাখি ডাকবে না, কোনো মন্দিরে ঘণ্টাও বাজবে না। একই সঙ্গে লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে অনুযায়ী সম্প্রতি লস্করের একটি সমাবেশে যোগ দিয়েছিলেন রশিদ। সেখানে উপস্থিত ছিল লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার খালিদ মাসুদ সান্ধু। সে আবার পাকিস্তান মার্কাজি মুসলিম লীগের সভাপতিও। শুধু তাই নয়, মোহাম্মদ ইয়াকুব শেখের সঙ্গে মাসুদ লস্করের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্যও ছিল। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন পাক মন্ত্রী হাফিজ সঈদের ভূয়সী প্রশংসা করেন। বলেন, আমি হাফিজ সাহেবের গোলাম। সমাবেশটির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও সেটি সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম। এরপরই রশিদ ভারতকে হুমকি দেন। তার কথায়, ভারত যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায় তাহলে আল্লাহ ভারতকে ধ্বংস করে দেবেন। পাকিস্তানের স্বার্থে পরিপন্থী কোনো কিছুই ভারত করতে পারবে না, বরং ভারতে কোনো পাখি আর ডাকবে না, এমনকি সে দেশের কোনো মন্দিরে আর ঘণ্টাও বাজবে না। প্রাক্তন পাক মন্ত্রী ঘোষণা করেন তিনি পাকিস্তানের পাশে আছেন, হাফিজ সঈদের পাশে আছেন। উল্লেখ্য, রশিদ 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত ইমরান খানের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। আজ বৃহস্পতিবার 13 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল ও আপডেটেড খবর পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।